বিভ্রান্তি এবং বিশেষত্ব, বিকাশ এবং প্রকাশ। কি ভাবছেন অনেক শব্দের নানা রকম কারিগরি করছি? মোটেই তা না। আসলে আপনারা তো জানেন, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের এই অনুষ্ঠানে আসেন। তাদের কথা আমরা শুনে সমৃদ্ধ বোধ করি, আপনারাও সমৃদ্ধ বোধ করেন ঋদ্ধ হয়ে। কিন্তু আজকে আমাদের এই আড্ডাতে আমরা এই বিভ্রান্তি আর বিকাশ এই দুটো শব্দকে আমার একটু ব্যবহার করতে হলো আমার নিজেকে বোঝার জন্য। খুব স্বাভাবিকভাবে নিজেকে বোঝার জন্য যখন এই শব্দের প্রয়োগ করছি, তখন সেই শব্দ প্রয়োগের বিন্যাস সম্পর্কে তো আপনাদেরও জানানো প্রয়োজন। ভারতবর্ষ বহু প্রাচীন দেশ, এবং সে প্রাচীন দেশে দীর্ঘকাল ধরে কিছু চর্চা এখনো পর্যন্ত সনাতনভাবে চলে আসছে। সেই চর্চার ভেতরে নানা রকম বিতর্ক আছে, নানা রকম বিভ্রান্তি আছে, তার বিকাশ আছে, তার প্রকাশও আছে। এখন সেই চর্চা নিয়ে কারা চর্চা করছেন সেটাও একটা ব্যাপার। আর সেই ব্যাপারের সাথে আমরা যারা সাধারণ মানুষ, আমরা সেই ব্যাপারের সাথে একটু ওয়াকিবহাল হতে চাই। সব ক্ষেত্রে আমরা সেই বিষয়গুলোকে জানি না, জানার চেষ্টা করি, এবং চেষ্টার জন্য একটা মাধ্যম লাগে। একটু ভূমিকা করলাম জ্যোতিষ চর্চা। জ্যোতিষ নিয়ে প্রচুর বিভ্রান্তি কিন্তু আমাদের ভিতরে আছে, আবার তার নির্ভরশীলতাও রয়েছে, তার বিকাশও আছে। এক একজন এক এক রকমভাবে বলতে পারেন। কেউ বলতে পারেন এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কেউ বলতে পারেন এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, কেউ বলতে পারেন এটা বিশ্বাস, কেউ বলতে পারেন এটা অবিশ্বাস, ইত্যাদি ইত্যাদি। সামগ্রিক বিতর্কতার সূত্রতা থেকে বেরিয়ে কিছু মানুষ আছেন যারা খুব নীরবে দীর্ঘদিন ধরে এই বিষয়টাকে চর্চা করেন, কোনো বাণিজ্যিকভাবে না, কোনো পেশাগতভাবে না, শুধুমাত্র তার নিজের ভাববার এবং নিজের ভালো লাগার তাগিদে। আগেই বলেছি যে ভারতবর্ষ বহু প্রাচীন দেশ, এখানে এই সমস্ত বিষয় নিয়ে বহু প্রাচীন কাল থেকে চর্চা চলে আসছে। সময়ের সাথে সাথে, জীবনের সাথে সাথে, এই বদলের সাথে সাথে এই বিষয় নিয়েও চর্চারও বদল ঘটে গেছে। এই ক্ষেত্রভূমিতে শিবকৃষ্ণ ঘোষাল একজন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন, যিনি প্রায় 6টা দশকেরও বেশি সময় ধরে খুব নীরবে কাজ করে চলেছেন। তিনি কোনোদিন কোনো বাণিজ্যিকভাবে এই বিষয়টাকে ব্যবহার করেননি। তার কাজের চর্চা, তার গবেষণা, তার সূত্র একেবারে অন্যরকম ছিল। কিছুটা তিনি বোহেমিয়ান ছিলেনও বটে, ওই অর্থে আমি বলছি, কারণ তিনি প্রচুর এই বিষয় নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন, কিন্তু সেগুলো একটু বিক্ষিপ্তভাবে ছড়ানোর চেতনা ছিল। তার কন্যা শ্রীমতী গায়ত্রী ঘোষ, তিনি সেগুলোকে শেষ পর্যন্ত সংগ্রহ করেন, এবং এই সংগ্রহ করতে করতে ছোটবেলা থেকে এই যে পরিবেশ, এই যে ভাবনা, এই বিষয় সম্পর্কে তারও একটা উৎসাহের, কৌতূহলের জায়গা তৈরি হয়েছে। কিন্তু তিনি পেশাগতভাবে ভীষণ ব্যস্ত ছিলেন। তার পরবর্তী পর্যায়ে শেষ পর্যন্ত গায়ত্রীদি এই বিষয় নিয়ে কাজটা করতে শুরু করলেন। প্রকাশ হলো সেই আকর গ্রন্থ, যার লেখক শিবকৃষ্ণ ঘোষাল, যার বইয়ের নাম মানব কল্যাণে জ্যোতিষবিজ্ঞান। মানব কল্যাণে জ্যোতিষবিজ্ঞান, এটাই আজকে আমাদের আলোচনার সূত্রপাত। আজকে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট গবেষিকা এবং লেখিকা
গায়ত্রী ঘোষ। নমস্কার গায়ত্রী, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একটু প্রাক ভূমিকা করতেই হলো, তার কারণ হচ্ছে, আমি আবারও বলছি, আমার দৃষ্টতা নেবেন না, এই বিষয়টা নিয়ে কিন্তু মানুষের ভেতরে একটা অদ্ভুত বিভ্রান্তি আছে এবং মানুষের ভেতরে অদ্ভুত নির্ভরতাও আছে। আমি এই বিভ্রান্তি এবং নির্ভরতা দুটো শব্দকেই আপনার কাছে একেবারে সরাসরি ফেলে দিচ্ছি। কেন বিভ্রান্তি আর কেনই বা নির্ভরতা? বিভ্রান্তির একটা কারণ হলো যে সেইভাবে যে অফিসিয়ালি এটা যে বেশি চর্চা হওয়া সেরকমভাবে কখনো কিছু হয়নি। যারা এই বিষয়ে এসছে মোটামুটি নিজের আগ্রহে নিজে পড়াশুনো করে, বিশেষ করে আমি তো আমার চোখের সামনে আমার বাবাকে দেখেছি। আমি আমার মানে এটা কি বলতে পারেন, আমার খানিকটা পরিবার থেকেই এসছে। আমার পরিবারে যাটা সবাই মোটামুটি এগুলো নিয়ে নাড়াচাড়া করতো, কিন্তু বাবা যখন যেটা করতো একেবারে শেষ দেখে ছাড়বে এরকম একটা ব্যাপার ছিল। তো প্রচুর পড়াশোনা করতো, প্রচুর, মানে আমরা দেখতাম দিনে রাতে সারাক্ষণ কত বই সংগ্রহ করেছিল সে ভাবা যায় না। বিশেষ করে কলেজ স্ট্রিটে গিয়ে সবসময় যে বই কেনার ক্ষমতা আছে তা নয়, সেই পুরনো দিনের। এটা অ্যাকচুয়ালি এই যে জ্যোতিষ বিজ্ঞান প্রায় ৬,০০০ বছরের পুরনো। এটা আমাদের দেশের, বিশেষ করে আমাদের ভারতবর্ষের একটা বহু প্রাচীন বিজ্ঞান বলা যেতে পারে। অনেকে বলে এটা কিন্তু শুধুমাত্র মানে কাকতালীয় নয়, এটা সম্পূর্ণ, এবং বাবা আবিষ্কার করলেন এটা সম্পূর্ণভাবে একটি বিজ্ঞানসম্মত ব্যাপার। যেমনভাবে আমাদেরকে মানব জীবনটা কন্ট্রোল করছে সূর্য, চন্দ্র, গ্রহণ, এই হাই টাইড, লো টাইড, অনেক কিছু হয়। তার মানে সূর্য চন্দ্রের আমাদের এই দেশের উপরে প্রভাব, এবং মানুষের উপরেও। একটা পূর্ণিমা অমাবস্যা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে, তার মানে মানুষের উপরেও এর একটা প্রভাব আছে। ঠিক সেইভাবে ওই একই কক্ষপথে, সিমিলার কক্ষপথে, মানে আমাদের পৃথিবীর ওই কক্ষপথের আশেপাশে যে গ্রহগুলো আছে সেই গ্রহ এবং নক্ষত্রের একটা প্রভাব এই পার্থিব অপার্থিব সমস্ত বস্তুর উপর এসে কিন্তু পড়ে। এই জায়গাটা আপনাকে একটু বলছি, সেটা হলো এই যে প্রভাব, এই প্রভাব কথাটা তো খুব আপেক্ষিক কথা। এখন কার ওপর প্রভাব পড়ছে, কতটা প্রভাব পড়ছে, আদবে প্রভাব পড়লো কিনা, এই সম্পর্কে একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মানুষ, তিনি বুঝবেনই বা কি করে? তার বোঝার ক্ষমতার জায়গাটা কোন জায়গা থেকে আসছে? সেটার জন্য কি হয় যে একটা মানুষ যখন জন্মাচ্ছে একটা পার্টিকুলার দেশে, আমার বাবা পুরো ব্যাপারটা খুব সায়েন্টিফিক ওয়েতে করতেন, অঙ্ক নির্ভর, অ্যাস্ট্রোনমি নির্ভর। বাবা সায়েন্সের স্টুডেন্টই ছিলেন, অঙ্ক নির্ভর, ম্যাথস দিয়ে ক্যালকুলেট করতেন। এবারে ক্যালকুলেশনের সময় দেখতে হয় একটা মানুষ কোথায় জন্মালো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লেস অফ বার্থ। এবং সেই যখন জন্মালো সেই সময়টায় এক্স্যাক্ট টাইমটা ভীষণ জরুরি, এবং সেই সময় গ্রহগুলো এই যে মানুষটা যেখানে জন্মাচ্ছে তার থেকে কতটা দূরত্বে আছে, কতটা ডিস্টেন্সে আছে। কিন্তু সময়, এই ক্ষেত্রে আমি আবার একটা কথা বলছি দিদি, সময়ের ক্ষেত্রে, সময় নির্ধারণের ক্ষেত্রে তো সেখানে নিদেন পক্ষে দুজন ব্যক্তি, তিনি সঠিক সময়টা হয়তো বলতে পারবেন, একজন চিকিৎসক এবং একজন মা। এছাড়া তো সঠিক সময়টা তো সবসময় বলা যাবে না। সঠিক সময় মানে এটাকে একটা প্রাথমিক একটা আন্দাজ মতো বিষয়টা কি ঘটে না, মানে সময়টা কিন্তু খুব জরুরি। আমি জরুরি বলছি, আমি আবারও বলছি, মানে একদম খুব বাস্তব সত্যটা বলছি, বাস্তব অবস্থানটা বলছি। মানে সেই ক্ষেত্রে একটি শিশু যখন জন্মাচ্ছে তখন তার জন্মানোর একটি একেবারে নির্দিষ্ট সময়টুকু তো চিকিৎসক এবং তার মা একমাত্র জানবে, বলতে পারবে। সেখানে বিভ্রান্তি হতে পারে। আগেকার দিনে তো আগেকার দিনে হয়তো বাড়িতে জন্মালো, তখন হয়তো 10-15 মিনিট এদিক ওদিক হলো, কিন্তু এখন তো হসপিটালে হয়, বা এখন লোকে অনেক কনসিয়াস হয়ে গেছে বার্থ টাইম নিয়ে। তো আর মোটামুটি একটা মানে এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে একটা লগ্নের উপরে। লগ্ন মানে কোন লগ্নে বাচ্চাটা জন্মাচ্ছে। তো একটা লগ্নের স্প্যান থাকে যে 2 ঘন্টা। তো একটা বাচ্চা জন্মানো, সে যতই বাড়িতে জন্মাক আর হসপিটালে, মোটামুটি একটা স্প্যান অফ টাইম দেয়া যেতে পারে। আচ্ছা, আমি এটাই বলছি, এই যে স্প্যান অফ টাইম, এই স্প্যান অফ টাইমের উপর ভিত্তি করে কিন্তু হিসাবটা বা একটু এদিক ওদিক হতে পারে। তখন করে কি, সেক্ষেত্রে বাবা যেটা করতেন, সেক্ষেত্রে তাকে তখন তার মানে একটা মানুষ বাচ্চার ছক দেখে তার বাবা মা
তার মানে অনেকটাই বলা যায় তার বাবা মা, তার বার্থ প্লেসটা, আমি একটা গরিব ঘরে জন্মালাম কি একটা বড়লোক বাড়িতে জন্মালাম, বা আমার অর্থনৈতিক অবস্থা, অনেক কিছু বলা যায়। দু একটা পয়েন্ট মেলাবার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে বাচ্চাটার মোটামুটি জন্ম সময়টা কোন দিকে আসছে। একটা উদাহরণ দিলে বোধহয় আপনাদের সুবিধা হবে। আমার হাজব্যান্ড, এই যে সোমনাথ ঘোষ, আমি কম্পিউটারে ওর যখনই ওর জন্ম, এমনকি এ কিন্তু হসপিটালেই হয়েছে, যখনই আমি ওর কম্পিউটারে ওর বার্থ টাইমটা দিচ্ছি, ওর লগ্নটা অন্য দেখাচ্ছে, ধনু লগ্ন দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমার বাবা একজন মাত্র যে বলল না এই লগ্নটা এটা হবে না, এটা ঠিক করো বলে লগ্নটাকে উনি মানে দেখালেন আগে। এই ক্যালকুলেশনটা একটা জ্যোতিষীর জন্য জানাটা, এই কারেকশনটা ভীষণ জরুরি। এই কারেকশনটা কেন বলছি, যখন মেলালো যে একটা ধনু লগ্নের জাতকের মধ্যে দেখা যাবে লেখাপড়া হবে না, মা বাবা অত এস্টাবলিশড হবে না, অত বুদ্ধিমান হবে না, কিন্তু ও একটা প্রেসিডেন্সিতে পড়া একটা মানে করা ছেলে, তখন সেই কারেকশনটা করলো, কিছুই না 10 মিনিটের এদিক ওদিক। তার মানে এই যে প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে 24টা ঘন্টা, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষণ যদি আমি বলি, আমরা সাধারণ মানুষ লগ্ন বা গ্রহ নক্ষত্র এই বিচারগুলো হয়তো বুঝে উঠতে পারবো না, তারা প্রত্যেকটা ক্ষেত্রে সেটা কিন্তু একটা পূর্ব নির্ধারিত সূত্রের ভেতরে একটা বাধা, মানে একদম ফর্মুলা, তাই তো? তাই তো বলতে চাইছেন। মানে আমার সেই সময়টায় আমার গ্রহ নক্ষত্র কোন পজিশনে ছিল সেইটাকে আমি জানাটা, এটা টিপিক্যাল অ্যাস্ট্রোনমি কেস আর কি। হ্যাঁ, যে আমার একটা মানে যখন মানে আমি জানি যে যেমন পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, সেই রকম এই গ্রহ নক্ষত্রগুলো ওই অ্যাক্সিস ধরে ধরে গ্রহগুলোও কিন্তু মুভ করছে। ফলে আজকে আমি যখন জন্মাচ্ছি সেই গ্রহটা কতটা দূরে আছে আমার, অর্থাৎ এই দূরত্বর ক্ষেত্রে এবং সময় নির্ধারিত সময়ের ক্ষেত্রে সেটা একটা অনেক বড় ফ্যাক্টর, এবং সেই গ্রহটা সেই অনুযায়ী আমাকে দেবে, মানে কিভাবে আমার উপর প্রভাব ফেলবে। কিন্তু ওই প্রভাব বিস্তারের সূত্রও তো অনেকগুলো সূত্র আছে। সময়টা যেরকম একটা বললেন, সময় কিন্তু একটা বড় বড় ফ্যাক্টর, এবং প্লেস অফ বার্থ, সময় একটা বড় ফ্যাক্টর। ঠিক যত সময়টা অ্যাকুরেট হবে একটা জ্যোতিষীর পক্ষে, মানে তার ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে অনেক বেশি হবে। সময় কিন্তু এটা একটা সত্যি খুব বড় ব্যাপার, এটা মনে হয় জীবনের সর্বক্ষেত্রে এখন চাই। সেই জন্য আমাদের একটু সময়ও এসে গেছে একটু বিরতি নেবার জন্য। বিরতি এখন সময় বা সময়ের বিরতি, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট গবেষিকা এবং লেখিকা গায়ত্রী ঘোষ। গায়ত্রী, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, অর্থাৎ কিনা এই আপনি যেটা বললেন সময়, ঠিক আছে, খুব ভালো কথা। এখন সময়ের সাথে সাথে কিন্তু আরো একটা ব্যাপারও তো কাজ করে। আমরা তো আমাদের প্রথাগত চিরকালীন আমাদের নিয়ম জন্মদিন, জন্ম সময়টা আমরা অত বেশি পালন করি। অবশ্যই এই যে জন্মদিন, জন্মদিনের যে তারিখ, জন্মদিনের যে সাল, এইটা কি একজন মানুষের জীবন নিয়ন্ত্রণ বা 100%? কেননা সেই দিন আমি একটা শীতকালে জন্মালাম, তখন সূর্যের পজিশন, মানে আমার পৃথিবীর পজিশনটাই ভাবুন না, সূর্য থেকে দূরে যাচ্ছে বলেই তো শীতকালটা হচ্ছে। বা আজকে আমি আমেরিকায় জন্মালাম, এখন এই মুহূর্তে আমেরিকায় রাত চলছে। কেন না, পৃথিবীটা এমন ভাবে ঘুরেছে দূরত্বের সাথে। সুতরাং সময় এবং দিনটা তো একটা খুব বড় ফ্যাক্টর। রাশি বলের ব্যাপারটা কি, মানে এটা তিনি বুঝবেন কি করে একজন সাধারণ? হ্যাঁ, ওই তো যখন এইবারে হয়ে গেল তো যে বার্থ টাইম আমার হয়ে গেল, কিন্তু নিজে তার বের করতে পারবেন না, কারো কাছে যেতেই হবে, এবং তার কাছেই যাওয়া উচিত যে ব্যাপারটা জানে। হ্যাঁ, যে ব্যাপারটা জানে। আমি সাধারণ মানুষ তো জানবে না, আমি যতই অঙ্ক ভালো জানি, কিন্তু এই রাশি চক্র বার করার ব্যাপারটা একটা স্পেশাল সাবজেক্ট। এটা তো একটা আলাদা পড়াশোনা, যেটা আপনি নিজেও
একজন আমাকে বিশিষ্ট ব্যক্তিত্ব সোমনাথ চক্রবর্তী। সোমনাথ বাবু, তিনি অত্যন্ত নমস্য ব্যক্তিত্ব, তিনি নীরবে কাজ করেছেন তার নিজস্ব কলেজ, এবং আপনি তার প্রিয় ছাত্রী ছিলেন, তার কাছে আপনি সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন, ক্লাস করার সুযোগ করেছেন। কিন্তু এই যে রাশিফলের বিষয়টা হলো, এখানেও আমি খুব মানুষজনের ভেতরে খুব সাধারণ যে কৌতূহলগুলো সেই বিষয়গুলোর ক্ষেত্রে আসছে। যেমন ধরুন আমরা বলি শুভ যোগ বা অশুভ যোগ, এখন কোনটা শুভ যোগ কোনটা অশুভ যোগ, আদবে আমার অশুভ যোগ আসছে কিনা, আদবে আমি শুভ যোগের ভেতরে বিচরণ করছি কিনা, নিজে বুঝবো কি করে? আচ্ছা, প্রথমে বলি রাশি চক্রটা কিভাবে হচ্ছে। আমি তো ডিগ্রি মেরিট সব দেখে নিলাম, এবারে একটা রাশি চক্র কি হবে, মানে অ্যাকচুয়ালি দেখা গেল মহাকাশে প্রচুর গ্রহ প্রচুর নক্ষত্র আছে, সবগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। এই জন্যে আমরা মোটামুটি পৃথিবীর অক্ষের কাছাকাছি যে গ্রহগুলো, যে নক্ষত্রগুলো, 27টা নক্ষত্র মোটামুটি আমরা ধরি। এ বাদে বহু নক্ষত্র আছে যেগুলো এত দূরে আছে যে তার এফেক্ট মানব জীবনে অত বেশি পড়ে না। ততগুলো 27টা নক্ষত্র, 12টা, তার মধ্যে 9টা গ্রহ। আর এই যে দুটো অক্ষকে কাটছে, মানে পৃথিবীর এই যে গোল করে ঘুরছে তার একটা অ্যাক্সিস, আবার চন্দ্র যে পৃথিবীকে গোল করে ঘুরছে তার একটা অ্যাক্সিস, এই দুটো যে ক্রস আছে সেখানে রাহু আর কেতুকে ধরা হয়, যার জন্য রাহু কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এইভাবে আমাদের এই যে কয়েকটা গ্রহ নিয়ে এবার কত ডিগ্রিতে কত মিনিটসে আছে সেই অনুযায়ী একটা চক্র তৈরি করা হয়। এই ডিগ্রিতে এটা আছে, এই ডিগ্রিতে এটা আছে, এই মঙ্গল আছে, বৃহস্পতি আছে, এইভাবে করা হলো। এখন যখন করা হলো, যখন দেখা যাচ্ছে যে এক্সাক্ট প্রত্যেকটা গ্রহ কত ডিগ্রি অবধি সে দৃষ্টি বলি আমরা, মানে তার প্রভাব ফেলবে, সেটারও একটা নির্দিষ্ট সীমা আছে। যেমন ধরুন বৃহস্পতি হয়তো ধরা হলো, তার অপোজিট ডিরেকশনে যে আছে অবভিয়াসলি তার দিকে ডাইরেক্ট সে প্রভাব ফেলছে, প্লাস তার আরেকটা দৃষ্টি যাচ্ছে 5th হাউসে, আরেকটা দৃষ্টি যাচ্ছে 9th হাউসে। এইগুলো কোন কোন ঘরে আসলে এই চর্চাগুলো বললাম তো 6000 বছর আগের থেকে এটা হয়ে আসছে। তখন প্রচুর লোকে এখনো পর্যন্ত না, সত্যি কথা বলতে কি, সেই যে তখন হয়েছিল তারপরে আর মানে বিশেষ করে এগোয়নি যেন হয়তো কিছু কিছু জ্যোতিষী সেটাকে অ্যাকর্ডিং টু এই যে আপনি সময়ের কথাটা যেটা বললেন, মানে মানে বর্তমান সময়ের প্রেক্ষিতে এগুলোকে কিছু মডিফাই বা কিছু আরেকটু বেটার করেছে, কিন্তু সেই রকম ভাবে তো কোনো গবেষণা হওয়া বা এগিয়ে যাওয়ার কোনো সুযোগই ছিল না। এটা অনেক সময় যেটা হয় যে ধরুন একজন সাধারণ মানুষ তিনি যখন তার নিজস্বতার পথের দিকে যখন এগোচ্ছেন, প্রথমত এটা খুব বাস্তব, তিনি নিজেকে নিজে খুব, আপনি নিজে ধরুন চর্চা করেছেন, পড়াশোনা করেছেন, আপনার বাবা অত বড় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আপনি ওই পরিবেশের ভেতরে নিজে বড় হয়েছেন, পরবর্তীতে নিজে আবার পড়াশোনা, বাণিজ্যিকভাবে নিজে আপনি মোটেই এই বিষয়টাকে ব্যবহার করেন না, একেবারেই নয়, আমি ব্যক্তিগতভাবে জানি। কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যে গবেষণার যে সূত্র যে বদল ঘটছে, একজন সাধারণ মানুষ তিনি এত কিছু বোঝেন না, তিনি এত কিছু জানেন না, এই লোকটি যখন বা এই ব্যক্তিটি যখন তার নিজেকে নিজে এইটার বিশ্লেষণ করতে চাইবেন, সরাসরি কি নির্ভর করতেই হবে একদম, নাকি তিনি নিজেকেও নিজে কিছুটা সূত্রতে নিজেকে কিছুটা আবিষ্কার করতে পারবেন? যদি আপনার ইন্টারেস্ট থাকে, শেখবার ইচ্ছেটা থাকে, তবে হবে। না বুঝতে পারার কোনো কারণ নেই, কিন্তু তার জন্য তাকেও একটু পড়াশোনা করতে হবে। জ্যোতিষের সাথে কোনো সাবজেক্টই একটা ডাক্তার, আমি ডাক্তারি কিছু জানলাম না, পড়লাম না, অথচ ডাক্তার যেটা করছে এবার ডাক্তারকে বলে ডাক্তারবাবু আপনার এটা ভুল হচ্ছে, সেটা কি হয়? অন্য কোনো সায়েন্সের একটা মহাকাশে যাচ্ছে, আমি কি গিয়ে জ্ঞান দিতে পারি যে তুমি মহাকাশে কি করে যাচ্ছ, আমিও যাবো, চলো? হয় না। এবার আসছে জ্যোতিষী একটা প্রচন্ড বৈজ্ঞানিক ব্যাপার, বেসটা যদি ভালো করে না জানা হয় এগুলো খুব মুশকিল। ধরুন আর এই যে অল্টারেশনটা আপনি বলছেন, সময়ের পরিপ্রেক্ষিতে খুব মানে কিছু হয়তো দেখা গেল যে এইভাবে করলে আর একটু বেটার হবে, বা এইটা না করলে হয়তো দেখা গেল যে আগেকার পদ্ধতিতে করে দেখা গেল যে না, এটাকে আরেকটু মডিফাই, এই যে টাইম কারেকশন যেটা বললেন, এটা করে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে এটাই মেলে, তখন সেটা প্রয়োজন ভিত্তিক কিছু চেঞ্জ হয়েছে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু এই শাস্ত্রটা অত মানে
বহু বছর ধরে চলে আসছে। এখানে আরেকটা কৌতূহলের জায়গা, স্বীকৃত আরেকটা কৌতূহলের জায়গা, আমার ধারণা দর্শকদের ক্ষেত্রে এই কৌতূহলটা থাকবে, সেটা হলো যে আমি ধরে নিলাম সবকিছু ঠিকভাবে হিসেবগুলো মিলল, গণনাগুলো মিলল, সময় মিলল, রাশি মিলল, এবং এই মেলার পর যেটা ঘটবে বা যেটা অবস্থান, যেটা সাম্প্রতিক অবস্থান, আগামীতে অবস্থান বা পূর্ব অবস্থান, যেটাই ছিল না কেন, যাই থাকুক না কেন, তো এইটা ধরুন কেউ খুব সর্দিতে ভুগবেন, কেউ অসুখে ভুগতে পারেন, কারোর খুব ক্যারিয়ার খুব ভালো, কেউ বিদেশে যেতে পারেন, কারোর ক্যারিয়ার ভালো না, কারোর আর্থিক অবস্থা ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি, বহু বিচিত্র মানুষের জীবনের বিষয় তো চলে। এইটার যে নির্ধারণের যে নির্দিষ্ট যে ক্ষেত্রটা, এইটাকে কিভাবে বের করা হচ্ছে, মানে এটা বুঝছেন কি করে? ডায়াগনোসিসটা ডাক্তাররা যেভাবে করে এটা একদম ওই প্রেসক্রিপশন একেবারে সেরকম। আচ্ছা, এবং এই দিগদর্শনটা বোধহয় সম্ভবপর হয়েছে আমার ধারণা, যদি আমি না ভুল না করি, আপনার নিজের একটা, আপনি শুধুমাত্র সংগ্রাহক নন, সংগ্রাহক হলে আপনার সাথে কথা হতো হ্যাঁ, আপনি শুধু সংগ্রাহক নন, আপনি এই ব্যাপারেও আপনিও নিজে পিতার এটা পেয়েছেন, ভালো কথা, এরকমও হতে পারতো আপনি সেগুলোকে সংগ্রহ করে একটা বই হলো মানুষের কাছে পৌঁছলো। আসলে আবার উল্টো ব্যাপারটা হয়ে গেল যে আপনি নিজেও ছোটবেলা থেকে ওই একই পরিবেশের মধ্যে থেকেও বাণিজ্যিকভাবে এখনো পর্যন্ত এই সময়তে সে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে আপনি কাজ করেন না, কিন্তু এই উৎসাহ, গবেষণা, কৌতূহলটা আপনার কাছে, ফলত আপনার নিজের নামে বই নেই, কিন্তু আপনি পিতার এই বইটা দিয়েই কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য একেবারে নেপথ্যে আছেন। এই নেপথ্যের কিছু মানুষজনের কথা কিন্তু আমাদের জানতেই হয়। তো গায়ত্রীদের নেপথ্যে কে আছেন? পিতা তো আছেন, কিন্তু তার স্বামী আমাদের খুব প্রিয় মানুষ সোমনাথ দা। তো সোমনাথ দাও কিন্তু এই একেবারে নেপথ্যের মানুষ, তিনি তার মতন করে এই বিষয়টাকে নিয়ে কাজ করেন। সোমনাথের সাথে আমার খুব দীর্ঘ আড্ডা হয়, খুব কথা হয়, একেবারে স্বামী স্ত্রী হিসাবে বিষয় নিয়ে তিনি যে কথা বলবেন বা বলেন তা কিন্তু নন। আমি বুঝতে চেষ্টা করি যে সেটা হলো যে একজন সাধারণ মানুষ হিসেবে, আমাদের মতো একজন সাধারণ মানুষ হিসেবে, যে এই বিষয়টা নিয়ে তার সূত্রতা, তার ভাবনা বা তার কৌতূহলের জায়গাটা কোথায়। তুলনামূলকভাবে তার তো অনেক লবণ চাঁদা কপাল, কারণটা হচ্ছে একটাই, তার কারণ গায়ত্রী তার স্ত্রী, অতএব প্রতি মুহূর্তে তিনি তাকে পাচ্ছেন। কৌতূহল হলেই হঠাৎ করে হয়তো সিঁড়ি দিয়ে নেমে কৌতূহলের নিরসন করতে পারলেন, আমরা তো তা করতে পারবো না। তো এই জায়গাগুলোকে কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন। আমরা একটু সোমনাথদের কথা শুনবো, তারপর আবার আমরা গায়ত্রীদের কথা ফিরে আসছি। নমস্কার, আমার স্ত্রী গায়ত্রী দীর্ঘদিন ধরে এই বিষয়ে ডুবে রয়েছে, বহুদিন ধরে চর্চা করছে। এর উৎসাহটা এসেছিল ওর বাবার কাজের মাধ্যমে। সেই কাজকে ও সংগ্রহ করে একটা পুস্তক আকারে বহু পরিশ্রম করে সেটাকে ও পুস্তক আকারে বার করতে পেরেছিল, এবং সেটার উদ্দেশ্য ছিল যে সেটা যাতে মানুষের কল্যাণে লাগে। এটার থেকে কোনো রকম কোনো ব্যবসায়িক সুবিধা ও নেয়নি কখনো, এবং আমার বিশ্বাস নেবেও না। আর যে কোনো কারোর মাধ্যমে কোনো ছক এলে ও খুব যথেষ্ট গভীরতার সাথে সেটা দেখবার চেষ্টা করে, তাকে ঠিক পথে চালিত করার চেষ্টা করে, যাতে তার কোনো সমস্যা থাকলে সেটা যাতে কিছুটা লাঘব যদি করা যায়, এটাই তার উদ্দেশ্য। এবং আমি এই কারণে আমি ওর সাথে এই ব্যাপারটাতে যথেষ্ট আগ্রহ নিই, এবং ওর এই সমস্ত লেখাগুলো, ওনার বাবার এইসব লেখাটেখাগুলো আমি পড়েও আমারও যথেষ্ট এতে উৎসাহ জেগেছে। এবং আমার কোনো ছোটোখাটো সমস্যা বা কিছু প্রশ্ন থাকলে আমি ওর সাথে আলোচনা করি, এবং আমার খুব ভালো লাগে, আমি এনলাইটেন্ড হই। এবং আমি চাই যে যারা জ্যোতিষ চর্চা করছে তারা যেন মানুষের কল্যাণের দিকটা চিন্তা করেই এই কাজটা করেন, কারণ যাতে এই প্রফেশন বলুন বা এই বিষয়ের বলুন যাতে কোনো বদনাম না হয়, সেটা দেখা প্রত্যেকের কর্তব্য যারা এই ফিল্ডে রয়েছেন। আমাদের সেই বিশিষ্ট ব্যক্তিত্ব শিবকৃষ্ণ ঘোষালকে আমার প্রণাম, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আর পাশাপাশি তার কন্যা এই যে সংগ্রহের কাজটা করেছেন, গবেষণার যে কাজটা করেছেন, সেই সূত্র ধরেও আপনারা তার কথা শুনলেন। আমরা অন্য আরেকটি পর্ব, আপনারা অন্য কথা শুনবেন, সেটা ইউটিউবে থাকবে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়েও আপনাদের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট দর্শন বা সূত্র হবে বলে আমাদের বিশ্বাস। দিদি নমস্কার। একটা মানুষ তার জীবনের চলার পথে কিভাবে চলবে, কি কাজ করবে, সবটাই তার নিজের উপর নির্ভর করে। তার চলার পথটাও তাকে নিজেকে ঠিক করে নিতে হয়, তার কর্ম প্রচেষ্টাও তাকে নিজেকে ঠিক করে নিতে হয়। একটা জ্যোতিষী তাকে বড়জোর একটা পথ দেখাতে পারে, তাকে বিভ্রান্ত করাটা আমার কাজ নয়।
এবং যখন আমি মেন্টাল, আমি খানিকটা কাউন্সিলিংয়ের কাজ করি, যখন একটা যদি এলো, কেউ একটা সমস্যা নিয়ে এলো, তখন আমি বোঝবার চেষ্টা করি তার সমস্যাটা কিসের, সেই সমস্যাটা থেকে সে বেরোবে কি করে। এবং প্রত্যেকটা কেস আমার কাছে একটা গবেষণার ব্যাপার। আমি যত কেসগুলো করি, শুধু যে আমি তাকে কাউন্সিলিং করতে পারি তা নয়, তাকে পথ দেখাতে চেষ্টা করি, আমি কিন্তু পথ দেখাতে পারি না, আমি চেষ্টা করি, বাকিটা তার নিজের ইচ্ছা, নিজের কর্ম, নিজের প্রচেষ্টার উপর। সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে আমি নিজে শিক্ষিত হই, আমি যে কিভাবে নিজেকে এইভাবে আরও বেশি এনরিচড করি এই এই সাবজেক্টটাতে, এই কেসগুলো দেখে ভাবা যায় না কত রকমের সমস্যা নিয়ে আসে। প্রত্যেকটা দেখি আর যখন মেলাবার চেষ্টা করি যে কোন কম্বিনেশনে কি, মানে গ্রহ নক্ষত্রের কি কোন কম্বিনেশন বা কিভাবে থাকার জন্যে এই সমস্যাটা আসছে। এবারে আমি দর্শককে একটা কথাই বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা নিজেরাই কিন্তু নিজের কর্মের প্রবর্তক বলুন আর পথপ্রদর্শক বলুন আর যাই হোক, আপনি নিজের চেষ্টাটাই আসল আর নিজের কর্মটাই আসল। লোকে কর্মফল এই জন্যই বলে। সুতরাং শুধু জ্যোতিষীর ওপর নির্ভর করে আপনার জীবন চলতে পারে না। আপনি অবশ্যই নিজের প্রচেষ্টা, নিজের কর্ম, তার উপর নির্ভর করছে জীবনে আপনি কতটা এগোতে পারবেন।